Dear students of class 9 and the guardians, good morning. This is Liton Chandra, senior teacher, Bangladesh Bank High School, Motijil, Dhaka. Dear learners, today I am going to take a class on rearrangement. You know, this is the first class on rearrangement. So, I think you will pay deep attention to understand this class. So, let's get started. Rearrangement, তোমরা জানো এটা আমাদের 7 নাম্বার কোশ্চেন এবং 8টা জাম্বলড সেন্টেন্স দেওয়া থাকে এখানে তোমাদেরকে সেটা কি করতে হবে রিঅ্যারেঞ্জ করতে হবে ঠিক আছে এখন দেখো এখানে কিভাবে কোশ্চেনটা থাকে put the following parts of the story in correct order to make the whole story only the corresponding number of the sentences need to be written clear this is the important point I think only the corresponding numbers need to be written তার মানে দাঁড়ালো শুধু তুমি এ বি সি এটা কারেক্ট অর্ডারে লিখবে প্যারাগ্রাফটা লিখতে হবে না ক্লিয়ার তাহলে এই রিঅ্যারেঞ্জমেন্ট পারার জন্য মানে আমরা কিভাবে পারতে পারি ক্লিয়ার সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমি উপরের অংশটা মুছে ফেলছি দেখো প্রথম হচ্ছে আমরা এই রিঅ্যারেঞ্জমেন্টটা পারবো কিভাবে সেজন্য আমার কি থাকা দরকার এক নম্বরে তোমার থাকা দরকার হচ্ছে স্ট্রং ভোকাবুলারি তোমার প্রচুর ভোকাবুলারি জানা থাকতে হবে এবং তোমাকে এই প্যাসেজটা পড়ে বুঝতে হবে তাহলে তোমার কি থাকতে হবে রিডিং পাওয়ার এবং আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার পড়তে হবে এবং বুঝতে হবে ক্লিয়ার আর যে জিনিসটা তোমার এই জায়গায় দরকার সেটা হচ্ছে স্ট্রং পেশেন্স মানে প্রচণ্ড ধৈর্য লাগবে তোমার কারণ এখানে তুমি যত বেশি এক্সাইটেড হবে তত বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে ক্লিয়ার যখন তুমি এটা করবে ইউ শুড বি কাম অ্যান্ড কোয়াইট ক্লিয়ার ইউ শুড বি থটফুল তাহলে তোমাকে এটা করার জন্য এই জিনিসগুলো লাগবে তোমার পার্সোনালি তারপর যে জিনিসটা তোমার দরকার সেটা হচ্ছে এখন আমি টেকনিকগুলো বলে দিচ্ছি আসলে তুমি কিভাবে পারতে পারো টেকনিকটা হচ্ছে এই জায়গায় যে জিনিসগুলো তোমার লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে নাউন বা প্রোনাউন এই নাউন প্রোনাউন সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে ক্লিয়ার তারপরে হচ্ছে তোমার আর্টিকেল সম্পর্কে ঠিক আছে তোমার কাছে মনে হচ্ছে যে কি জানি স্যার বলছে আসলে যে রিঅ্যারেঞ্জমেন্ট করবো এখানে আবার আর্টিকেলের প্রয়োজন ক্লিয়ার আর্টিকেল সম্পর্কে আর তোমার ধারণা থাকতে হবে অ্যাডভার্ব সামটাইমস কনজাংশনস ঠিক আছে অ্যাডভার্ব সামটাইমস কনজাংশনস এখন তোমরা ভাবতেছো আমরা তো এইভাবে করে ফেলি আসলে আমি টেকনিকগুলো তোমাদের বলে দিচ্ছি যে কিভাবে তোমরা পারতে পারো আর তোমার দরকার হচ্ছে ক্রনোলজি ক্রনোলজি এই চারটা জিনিস সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে এখন ক্রনোলজি এই ওয়ার্ডটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে এটা হচ্ছে কালক্রম মানে যখন সালগুলো দেওয়া থাকবে সেই সালগুলো দেখেও তোমরা বুঝতে পারবে ক্রনোলজি কালক্রম আর অ্যাডভার্ব কনজাংশন আর্টিকেল নাউন প্রোনাউন এগুলি কিভাবে কাজে লাগে এগুলি আমি বলবো তোমাদের ক্লিয়ার তাহলে এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে নাউন প্রোনাউন আর্টিকেল অ্যাডভার্ব কনজাংশনস আর ক্রনোলজি সম্পর্কে ধারণা থাকতে পারে ক্লিয়ার আচ্ছা এখন এই নাউন প্রোনাউন সম্পর্কে কেন জ্ঞান থাকে যখন আমি পড়বো রিঅ্যারেঞ্জটা তখন দেখবে একটা নাম থাকে যেমন ধরো তোমরা থার্স্টি ক্রো এটাই পড়েছো থার্স্টি ক্রো ঠিক আছে ওই গল্পটা তোমরা জানো তখন তোমরা গল্পটা স্টার্ট হয় কীভাবে এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি তাহলে আ ক্রো নাউন ঠিক আছে সো ইট ওয়াজ সার্চিং ফর ওয়াটার দেখো ইট তাহলে ইটটা আসছে কার পরিবর্তে ক্রোয়ের পরিবর্তে তাহলে তোমাকে বুঝতে হবে ওই ক্রো যদি আমি আগে না লিখি তাহলে আমার ইটটা আসতে পারে না
এই জন্য আমি বলছি নাউন প্রোনাউন। ক্লিয়ার? ঠিক এই বাক্যেই দেখ, মানে ওই দুইটা বাক্যেই দেখো, আমি প্রথম যখন আর্টিকেল ইউজ করেছি, আর ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, এ, কিন্তু পরের লাইনে এসে আমরা লিখছি ইট। আবার যদি কখনো দা ক্রো লেখা থাকে, ধরো ইট না লিখে লিখলো আ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, দ্য ক্রো ওয়াজ সার্চিং ফর ওয়াটার। এখন এখানে তুমি কোন লাইনটা আগে লিখবে? অবশ্যই যেটা এ আছে সেটা আগে লিখবে। কেন? সেটা হচ্ছে অনির্দিষ্ট, কারণ আমরা জানি না। তোমরা জানো এ এবং এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর দা হচ্ছে ডেফিনিট। আর যখনই আমি দা লিখছি তখন যে আমি ফার্স্টে এ লিখেছি, ওই এর জন্যই পরে দা বসছে। ঠিক আছে? এইভাবে আর্টিকেল দেখেও কিন্তু বোঝা যায়। ঠিক আছে? যেমন অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব কীভাবে সাহায্য করে? ক্লিয়ার? যেমন ধরো আমি যদি বলি যে দ্য বয় went to নিউ মার্কেট টু বাই সাম বুকস। ক্লিয়ার? এখন হি অলসো ওয়েন্ট, সে আরও গিয়েছিল। এই যে অলসো কথাটা আসছে, এটা দেখে আমি বুঝি যে এই লাইনটা পরে হবে। এইভাবে তোমাকে সাহায্য করবে। আর ক্রনোলজি, ক্রনোলজি হচ্ছে কালক্রম, মানে ধরো একটা কাজ 2010-এ, 2011-তে, 12-তে, 13-তে যখন এইভাবে আসবে তখন এই ক্রমটা বুঝতে হবে। এই জ্ঞানগুলো যদি তোমার থাকে তাহলেই কী করতে পারবে? তোমরা রিয়ালাইজ করতে পারবে। আমি আগেও বলেছি, এখন বলি, ফর দ্যাট ইউ নিড স্ট্রং পেশেন্স। তোমার প্রচণ্ড ধৈর্য লাগবে। ক্লিয়ার? আপনার আজকে যেটা চুজ করেছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিলেট বোর্ড 2019, সিলেট বোর্ড 2019, আমি লিখে দিচ্ছি সিলেট 2019, এই বোর্ড থেকে আমরা নিয়েছি। ক্লিয়ার? দেখো আমি, তোমরা এটা যে করবে, ক্লিয়ার, কিভাবে করবে? এটা বিভিন্নভাবে করা যায়, কিন্তু আমি আবার বলি, যদি এই প্রশ্নে প্যারাগ্রাফ লেখার কথা না বলা থাকে অবশ্যই প্যারাগ্রাফটা লিখবে না। তোমরা জাস্ট এরকম একটা ছক আঁকবে, ছকে জাস্ট খালি এই নাম্বারগুলো বসিয়ে দিবে। দেখো 1 2 3 4 5 6 7 8। ওকে, এখন এটা রিঅ্যারেঞ্জ করব। ক্লিয়ার? আমি একটা উক্তি দিয়ে শুরু করি, সেটা হচ্ছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। ক্লিয়ার? আমাদের যে ইংলিশ ডিবেটিং ক্লাব আছে ওই জায়গাতে একটা পেন দেওয়া হয়েছিল, ওই পেনের ভিতরে এই উক্তিটা লেখা ছিল, কোটেশনটা লেখা ছিল এবং নিচে তার নামও লেখা ছিল। ঠিক আছে? এটা হচ্ছে একজন বিখ্যাত ইংরেজ কবি জন কিটসের কথা। জন কিটস হচ্ছে ইংরেজি সাহিত্যের রোমান্টিক পিরিয়ডের, বাংলা সাহিত্য এরকম পিরিয়ড আছে, ইংরেজি সাহিত্য আছে রোমান্টিক পিরিয়ডের, যে পিরিয়ডটা শুরু হয়েছিল 1798 থেকে। ওই রোমান্টিক পিরিয়ডের একজন বিখ্যাত কবি হচ্ছে জন কিটস। ওই পিরিয়ডে আরও অনেক কবি আছে, জন কিটস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, লর্ড বায়রন, ঠিক আছে, তারপরে উইলিয়াম ব্লেক, ওরা আছে, এসটি কোলরিচ, ওই পিরিয়ডের কবি। ওই রোমান্টিক পিরিয়ডের একজন কবি হচ্ছে জন কিটস। আমরা এই জন কিটসকে নিয়ে আজকের এই রিয়ারেন্সটা আমরা এটা এখন করব। আমরা ওই জ্ঞানটা কাজে লাগাবো, আমি যেটা উপরে লিখেছিলাম। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। দেখি আমরা প্রথমে কি বলেছিলাম, নাউন প্রোনাউন সম্পর্কে আইডিয়া। দেখো এই জায়গা জুড়ে একটা নাউনই আছে, জন কিটস। তাহলে আমি এটা দেখেই বুঝতে পারি যে এই লাইনটি আমার ফার্স্টে হবে। তাহলে জন কিটস ওয়াজ বর্ন অক্টোবর 31, 1795, জন কিটস। তাহলে আমার ফার্স্টের অ্যান্সারটা হবে ডি। এবার যখন জন কিটস কি করলো, জন্মগ্রহণ করলো, এবার তার আসবে কি, বাল্যকাল, ফ্যামিলি সম্পর্কে কথা, ঠিক আছে, এডুকেশনাল লাইফ, এগুলো আসবে। দেখো এই জায়গায় এসে আছে হি ওয়াজ দ্য এল্ডেস্ট সন অফ হিজ প্যারেন্টস। হি রেফার্স টু জন কিটস। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে, জন কিটস মানে কি। তাহলে সে ছিল কি, বাবা মার এল্ডেস্ট সন, সবচেয়ে বড় সন্তান, এইজ। ওকে,
তাহলে কিন্তু আমার এই দুইটা শেষ, এটাও শেষ, এইটাও শেষ। তারপরে দেখো আসছে he lost his father in 1804 মানে 1804 সালে এবং মাকে হারিয়েছে 1810 সালে। তাহলে দেখো ই ক্রোনোলজি কিন্তু এখন কাজে লাগবে, যে টাইমগুলো চলে আসছে। তাহলে দেখো দেখো যে হাউ আনফরচুনেট হি ওয়াজ, ঠিক আছে, 4-এ মাকে হারালো, বাবাকে হারালো, 10-এ যে মাকে হারালো, ঠিক আছে, হি লস্ট হিজ ফাদার। তারপরে কি হলো, তাহলে দেখো 1810, এই লাইনে এসে দেখো 1811 আছে। আমি কিন্তু আর কিছু দেখলাম না, ক্লিয়ার? তোমরা ভালোভাবে করবে, জাস্ট ক্রনোলজিটা, হ্যাঁ, ওই কালক্রম যেটা আমি বলেছি 1811। তাহলে কি দাঁড়ালো, 1811-তে কিডস বিকেম অ্যাপ্রেন্টিস। অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে শিক্ষানবিশ, ওকে, টু আ সার্জন অ্যাট এডমন্টন। তাহলে 1800, তাহলে আমার জি 1811 সালে সে কি হলো, একজন সার্জনের কাছে, সার্জন ডাক্তার, ডাক্তারের কাছে সে কি হলো, শিক্ষানবিশ হলো। তার মানে তাকে কি করতে হবে, সে ডাক্তারি শিখবে। কিন্তু এইবার ওই যে আমি কনজাংশন অ্যাডভার্বের কথা বলেছিলাম, বাট, কিন্তু, তাহলে এই কথাটা কোন কথার পরে আসবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, ক্লিয়ার? বাট দেখো এই বাট হিজ হার্ট ওয়াজ নট ইন মেডিসিন, কিন্তু তার মনে তো মেডিসিন নাই। হি ফেল্ট দ্যাট হি ওয়াজ বর্ন টু বি আ পয়েট, সে ভাবলো সে একজন কবি হওয়ার জন্যই জন্মগ্রহণ করেছে। তাহলে সে কবি হলো, ঠিক আছে, তাই এখন সে কবি হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে। ফাইনালি হি অ্যাবান্ডনড সার্জারি ফর লিটারেচার। দেখো তাহলে যখন সেই কথাটা ভাববে তখনই সে কি করবে, ডাক্তারি ছেড়ে দেবে। অ্যাবান্ডন মানে হচ্ছে ত্যাগ করা, মানে লিভ, ছেড়ে দিল। কি ছেড়ে দিল, সার্জারি ফর লিটারেচার, কিসের জন্য, সাহিত্যের জন্য। লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, এই সি, ক্লিয়ার? এখন আমার দুইটা বাকি আছে। আচ্ছা, এবার দেখো দিস গ্রেট পয়েট মেড এ প্রিম্যাচিউর ডেথ অন, মানে ডেথ তো লাস্টে আসবে, ঠিক না? হিজ ফাইনেস্ট পোয়েমস, ঠিক আছে, তার কিছু বিখ্যাত কবিতা, ওড টু নাইটিঙ্গেল, ওড অন আগ্রেসিয়ান এটসেট্রা ওয়্যার পাবলিশড ইন 1820। ওই ক্রনোলজি দেখেও কিন্তু তুমি বুঝতে পারো এই লাইনটা অনেক পরে হবে, 10-11 যে সালগুলো আছে তার অনেক পরে হবে। তাহলে এখানে আসবে এফ, ঠিক আছে? এবার দেখো বি, দিস গ্রেট পয়েট মেড এ প্রিম্যাচিউর ডেথ, অকাল মৃত্যু, ঠিক আছে? তুমি সালটা দেখেও বুঝতে পারো। দেখো এখানে 95 জন্মগ্রহণ করেছে, পাস হইলে হবে কত, 1821 সালে মরে গেছে, দ্য এজ অফ 26 অনলি, ঠিক আছে? তাহলে কত সালে মরে গেল, 1821 সালে। বি ইজ দেখো জাস্ট আমি যে হিন্টসগুলো তোমাদেরকে দিলাম এগুলো যদি তোমরা কাজে লাগাইতে পারো কোনো ব্যাপার না, কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? এবং যে হিন্টসগুলো আমি দিয়েছি এগুলো করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি ইউ নিড কি, পেশেন্স, ধৈর্য। আরেকটা কথা বলে রাখি, ইউ শুড হ্যাভ ফেইথ ইন ইয়োরসেলফ, তোমার নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। কি আত্মবিশ্বাস? ইয়েস, ইট ইজ পসিবল ফর মি। এই আত্মবিশ্বাস যদি তোমার থাকে তাহলেই তোমরা পারবে, ঠিক আছে? তোমরা জানো নেলসন ম্যান্ডেলা অ্যান্টি অ্যাপার্থাইড অ্যাক্টিভিস্ট, ঠিক আছে, অনেক দিন কোথায় কাটিয়েছে, জেলে কাটিয়েছে, বর্ণবৈষম্যের বিরুদ্ধে কি করেছে, আন্দোলন করেছে। তার একটা বিখ্যাত উক্তি আছে, ইট সিমস ডিফিকাল্ট, ইট সিমস ডিফিকাল্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইট সিমস ডিফিকাল্ট আনটিল ইট ইজ ডান। মানে না করা পর্যন্ত মনে হয় এটা বিশাল কঠিন, আসলে কিন্তু নয়। তুমি যদি চেষ্টা করো তাহলেই পারবে, ক্লিয়ার? তাহলে পারবে, বুঝতে পারছি তো? বললাম এই বিখ্যাত রাইটার পোয়েট কি করলেন, এটা প্রিম্যাচিউর ডেথ, এটা সে মারা গিয়েছিল যক্ষা রোগে, ঠিক আছে? তার বড় ভাইয়েরও যক্ষা হয়েছিল, বড় ভাইয়ের সেবা করেছিল, তারপরে তার যক্ষা হয়েছিল, তাই সেই যক্ষা রোগেই সে মারা যায়। তোমরা যখন জব ইন্টারভিউ দিবে, বড় হবে, তখন দেখবা এই রোমান্টিসিজমের উপর বা রোমান্টিক পিরিয়ডের উপর অনেক প্রশ্ন আসে। এই যে আজকে তোমরা পড়ছো, ইভেন আমি যে উক্তিটা দিয়ে ক্লাসটা শুরু করেছি, ঠিক আছে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, ওই সময় আবার পরীক্ষা আসবে এই উক্তিটি কার। আজকে যদি তুমি মনে রাখো জন কিটসের। জন কিটস কোন পিরিয়ডের কবি? রোমান্টিক পিরিয়ডের কবি,
ঠিক আছে না, এগুলি তোমার কাজে লাগবে। ঠিক আছে, মানে আজ থেকে তুমি যা শিখছো এখন থেকে সব কিছুই তোমার কাজে লাগবে। তো ডিয়ার লার্নার্স, আমি বিশ্বাস করি তোমরা কি করবে, তোমরা পারবে। ঠিক আছে, ওই যে আমি বললাম নেলসন ম্যান্ডেলার উক্তিটা বললাম, ইট সিমস ডিফিকাল্ট আনটিল ইট ইজ ডান। ক্লিয়ার? তোমরা পারবে, চেষ্টা করবে। এখন হোমওয়ার্ক তোমরা কি করবে, এইটাই HW হিসেবে পড়বে। এইটা HW জাস্ট ছকটা আঁকবে, শুধু ছকটা আঁকবে। ঠিক আছে, তাহলে সিলেট বোর্ড Select Board 2019, question number 7. Okay, এটা যদি তোমরা বুঝে থাকো, ঠিক আছে, তাহলে অন্যগুলো পারবে। So dear learners, never forget to submit your homework. I think you all will try hard, clear, and never waste time. My advice is to you that you should utilize your time. Stay home, stay safe. Goodbye.